প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এসসি ইনস্টিটিউশন মালদা। দেখো, হিস্ট্রির যে তোমাদের প্রথম সেটটি রয়েছে, হিস্ট্রির প্রথম সেটটি তোমাদের পেজ নাম্বার দেখো 243 পেজে রয়েছে। এই পেজের সমস্ত এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্ন যা রয়েছে তার সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে। দেখো তাহলে, সপ্তম শ্রেণীর হিস্ট্রি প্রথম সেটটি প্রথমেই রয়েছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, তোমাদের প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। কি রয়েছে? গঙ্গাইকোল্ড চোল উপাধি নিয়েছিলেন কে? উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র চোল। দ্বিতীয় প্রশ্ন রয়েছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতাকে? উত্তর হবে কবি জয়দেব। তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে বর্ধমান জেলার ভরতপুরে বৌদ্ধস্তূপ আবিষ্কৃত হয়েছে। এরপরে দেখো, 2 এর সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা কার আমলে? উত্তরটি হবে লক্ষণ সেনের আমলে। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন? উত্তরটি হবে ভীম। তৃতীয় প্রশ্ন, কিতাব অল হিন্দ গ্রন্থের লেখককে? উত্তরটি দেখো আল বেরুনি। এবার দেখো, তোমাদের 3 প্রশ্ন দিয়েছে। 3 প্রশ্নগুলো যে কোনো দুটো করতে বলেছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করবে, আর বিশেষ করে তো মৎস্যন্যায়টা ভালো করে করবেই। তোমাদের 7 জন্য কিন্তু মৎস্যন্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মৎস্যন্যায় বলতে কি বোঝো? দেখো, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন এবং তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেন। ওই সময় থেকে কৌনজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলার ওপর চরম অরাজকতার সৃষ্টি হয় এবং পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলোকে গিলে খায়, বাংলার জনজীবন সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। এই অবস্থাকেই মৎস্যন্যায় বলে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো মৎস্যন্যায়টা কি। এবার দেখো, তার পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের ত্রিশক্তি সংগ্রাম কি কারণে কাদের মধ্যে হয়েছিল? দেখো, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও তোমাদের আসার সম্ভাবনা খুবই। দেখো, প্রথমে রয়েছে কৌনজ কার দখলে থাকবে? এই নিয়ে 8ম শতাব্দী থেকে বাংলার পাল এবং পশ্চিম ভারতের গুজ্জর, প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম চলেছিল। এটাই ছিল ত্রিশক্তির সংগ্রাম। এবার দেখো, হর্ষবর্ধনের সময় থেকে কৌনজের উত্তরা পথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কৌনজ নিয়ন্ত্রণ করবে কে সেই গাঙ্গে উপত্যকা দখল রাখবে এবং পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কৌনজ কার নিয়ন্ত্রণে থাকবে তাই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুজ্জর এবং প্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে দীর্ঘকাল টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তির সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে কিন্তু এই সংগ্রাম চলেছিল। এর ফলস্বরূপ 3টি রাষ্ট্রই কিন্তু শেষে বা ধ্বংসের মুখে পতিত হয়েছিল। ওকে, এবার দেখো একদম তারপরে যে প্রশ্নটি রয়েছে, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। দেখো, বিক্রমশীল মহাবিহার এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, পাল রাজা ধর্মপাল খ্রিস্টীয় অষ্টাদশ শতকে মগধের উত্তর ভাগে ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরবর্তী 500 বছর এটি টিকেছিল। এখানে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিল। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি বিষয়ে পড়ানো হতো। 3000 ছাত্রের পড়া এবং বিনা খরচায় তাদের শিক্ষা ব্যবস্থা ছিল। শিক্ষার শেষে তাদের উপাধি প্রদান করা হতো এবং বিক্রমশীল ছিল বৌদ্ধযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এখানে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ ছিলেন এই মহাবিহারের একজন মহাচার্য এবং ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারী এই মহাবিহারে ধ্বংস করেন। দেখো, এটা কিন্তু একটু ভালো করে মুখস্থ করবে। একটু তোমাদের বাড়তে পারে, কিন্তু এটা যদি ঠিকমতো পড়ে রাখো, তোমরা এখন 7-এ পড়ছো, পরবর্তীতেও তোমাদের অনেক কাজে লাগবে। ওকে, তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্য কিরূপ পরিচয় দাও। দেখো, এই প্রশ্নটা একটু বড় করেই তোমাদের জন্য তৈরি করেছি, যেহেতু এই প্রশ্নটার থেকে অনেক কিছু বোঝার আছে। দেখো, পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টাদশ শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে
আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী 500 বছরে এটি টিকে ছিল। পাল যুগের শিল্পরীতিকে পাশ্চাত্য বা প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতি পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলে স্থাপত্য ছিল স্তূপ, বিহার ও মন্দির। পাল আমলের তৈরি স্তূপগুলো শিখরে দেখতে ছিল এবং বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলায় অশরফপুর গ্রামে দেখো, রাজশাহী পাহাড়পুরে, চট্টগ্রামের এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বা ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলার কোনো মৌলিক ভাবনা বিকাশ লক্ষ্য করা যায়নি এবং পাহাড়পুরে বা সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। এটি নির্মাণে স্থায়ী পোড়ামাটির ইট এবং কাদা গাঁথুনি ব্যবহার করা হয়। পাল আমলের ভাস্কর্য এই আমলের শিল্পের সবথেকে উৎকৃষ্ট উদাহরণ এবং পাহাড়পুর প্রত্নক্ষেত্রে সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায় পাল যুগের অষ্টম এবং নবম শতকে। বরেন্দ্র ভূমির ধীমান এবং তার পুত্র বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তারা বাস্তব এই শিল্প ভাস্কর্য চিত্রশিল্পের বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে আর একটি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।